হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের লেকচারে আমরা আলোচনা করব অ্যাশউইলার ক্লার্ক রিঅ্যাকশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইসি রিঅ্যাকশন। ই ফর অ্যাশউইলার এন্ড সি ফর ক্লার্ক। আমরা যখন পরবর্তীতে মেকানিজম সহকারে বিভিন্ন কিছু লিখতে যাব তখন আমরা আর পুরো বিষয়টাকে লিখবো না, আমরা জাস্ট লিখবো ইসি রিঅ্যাকশন। এন্ড এই ইসি রিঅ্যাকশনটা হচ্ছে এক ধরনের রিডাকটিভ অ্যালকাইলেশন। আমরা প্রথমে বলছি কি রিডাকটিভ এন্ড দেন হচ্ছে অ্যালকাইলেশন। এর মানে কি? মানে হচ্ছে এই ইসি রিঅ্যাকশনে শুরুতেই যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যালকাইলেশন হবে, তারপর রিডাকশন হবে। শুরুতেই যেটা আসে সেটা হচ্ছে রিঅ্যাকশন টাইপ। এটা কোন ধরনের রিঅ্যাকশন? আমরা দেখতে পাবো এই রিঅ্যাকশনটা হচ্ছে একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অর্থাৎ প্রতিস্থাপন হবে। আচ্ছা, কিসের প্রতিস্থাপন হবে আমরা একটু পরবর্তীতে দেখতে পাবো সেটা। এই এশওয়েলার-ক্লার্ক রিঅ্যাকশন দুইজন সায়েন্টিস্টের নাম অনুসারে করা হয়েছে। একটা হচ্ছে একজন হচ্ছেন উইলহেলম এশওয়েলার, জার্মান সায়েন্টিস্ট, আর একজন হচ্ছেন হ্যান্স স্ট্রেকার ক্লার্ক, ব্রিটিশ সায়েন্টিস্ট। এই ইসি রিঅ্যাকশনের আরো কয়টা নাম রয়েছে, যেমন হচ্ছে রিডাকটিভ অ্যালকাইলেশন অফ অ্যামিন। এখানে অ্যামিন বলতে আমরা দুইটা অ্যামিনকে নিব, একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। অর্থাৎ এমন অ্যামিনকে নিতে হবে যেখানে হাইড্রোজেন থাকবে। যেমন আমি এখানে একটু লিখে বুঝাই দিই। যেমন আমরা যদি 1 ডিগ্রি অ্যামিনের কথা চিন্তা করি সেটা হচ্ছে আর NH2। অর্থাৎ অ্যামোনিয়া থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করছি অ্যালকাইল গ্রুপ দ্বারা, অথবা আমরা যদি অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করতাম তাও হতো। আমাদের এখানে কোনো ধরনের সমস্যা নেই। যেখানেই আর ইউজ করব সেইখানেই অ্যারোমেটিক AR ইউজ করতে পারবো। দেন হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। অর্থাৎ অ্যামোনিয়া থেকে আমরা দুইটা হাইড্রোজেনকে অপসারণ করব, সোজা কথায় প্রতিস্থাপন করব। আচ্ছা, এই হচ্ছে 2 ডিগ্রি, অর্থাৎ এ প্রাইমারি এ সেকেন্ডারি। এই প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিনেরই আমরা অ্যালকাইলেশন করব। আরেকটা নাম হচ্ছে মডিফিকেশন অফ লুকার্ট ওয়ালাস রিঅ্যাকশন। এটা নিয়ে আপাতত জানতে হবে না। এই রিঅ্যাকশনটা হচ্ছে দি ওয়ান পট রিঅ্যাক্টিভ মিথাইলেশন অফ প্রাইমারি এন্ড সেকেন্ডারি অ্যামিন। প্রাইমারি এন্ড সেকেন্ডারি অ্যামিন। ওয়ান পট রিঅ্যাকশন বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ আমরা একটা পাত্রে রিঅ্যাকশনটাকে সংঘটিত করব। এরকম হবে না যে আমি প্রথম স্টেপটা এক পাত্রে সংঘটিত করলাম, তারপরের স্টেপগুলোর জন্য এদেরকে আমরা পৃথক কোনো পাত্রে নেওয়া লাগবে, সেরকমটা না। এক পাত্রেই সবকিছু হয়ে যাবে। ওয়ান পট এটা হচ্ছে একটা রিডাকটিভ মিথাইলেশন। এই মিথাইলেশনের পরে কি হবে? প্রাইমারি এবং সেকেন্ডারি বোথ অ্যামিন উইল বি কনভার্টেড টু দেয়ার করেসপন্ডিং টারশিয়ারি অ্যামিন। এটাকে আমরা বলি অ্যাশউইলার-ক্লার্ক অ্যালকাইলেশন। এবং অ্যাশউইলার এবং ক্লার্ক স্পেশালি এই দুজন যখন এই রিঅ্যাকশনটাকে তারা ডিভাইস করেন, অর্থাৎ সবার প্রথম যখন ডিসকভার করেন তখন তারা এই মিথাইলেশনটা করেছিলেন। ঠিক আছে? এই কারণে তাদের নাম অনুসারে আমরা বলি যে মিথাইলেশন। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই যেটা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন বলতে কি বোঝায়? অ্যালকাইলেশন হচ্ছে আমরা যদি কোনো একটা কম্পাউন্ড থেকে অ্যালকাইল গ্রুপকে স্থানান্তর করে অন্য কোনো একটা যৌগে নিয়ে যাই। যেমন ধরলাম দিস ইজ অ্যালকাইল হ্যালাইড আর এটা হচ্ছে অ্যামোনিয়া। ওকে, আমরা যেটা করব এদের মধ্যে রিঅ্যাকশন ঘটাবো। দেখা যাবে অ্যালকাইল হ্যালাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে যেটা করবে এই অ্যালকাইল হ্যালাইড থেকে এই অ্যালকাইল গ্রুপ, এই যে অ্যালকাইল গ্রুপ একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। প্রতিস্থাপন করে কি তৈরি করবে? প্রতিস্থাপন করে আর NH2 তৈরি করবে। ওকে, তার মানে এই অ্যালকাইল গ্রুপ আর গ্রুপ একটা যৌগ থেকে আরেকটা যৌগের সাবস্টিটিউশন হচ্ছে, এটা হচ্ছে অ্যালকাইলেশন। আমরা যখন অ্যামোনিয়াকে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া দিব তখন কিন্তু সে বারবারও বিক্রিয়া করতে থাকবে। বিক্রিয়া করে একবার তৈরি করবে প্রাইমারি অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন, দেন তৈরি করবে 2 ডিগ্রি অ্যামিন অর্থাৎ দুইটা প্রতিস্থাপিত হবে, সব শেষে 3 ডিগ্রি অ্যামিন। এবং আরেকটা ঘটে সেটা হচ্ছে কোয়াটারনারি অ্যামিনও তৈরি হয়, যেটাকে আমরা বলি কোয়াটারনারি সল্ট। আচ্ছা, যাই হোক, এটা একটা চেইন রিঅ্যাকশনের মতো আগাবে। অ্যামোনিয়া গ্যাস তাকে যখন আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া দিব সে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করবে, দ্যাট মিন্স RNH2। আবারও বিক্রিয়া করে সে 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন তৈরি করবে, যেটা হচ্ছে R2NH2। আবারও যদি আরেক মোল অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করা হয় তাহলে সে টারশিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন তৈরি করবে। আচ্ছা,
তার মানে অ্যামিনের মধ্যে অ্যালকাইলেশন ঘটতেছে। আমরা নরমালি RCl এটা দিয়ে অ্যালকাইলেশন করি। আচ্ছা, আজকে আমরা যে রিঅ্যাকশনটা শিখবো এর সাথে এর সম্পর্ক কোথায় খেয়াল করুন। আমরা যেটা বলতেছি যে এশওয়েলার-ক্লার্ক রিঅ্যাকশন, এটা হচ্ছে এক ধরনের অ্যালকাইলেশন রিঅ্যাকশন। ঠিক আছে? এই অ্যালকাইলেশন রিঅ্যাকশনটা কার মধ্যে হবে? অবশ্যই অ্যামোনিয়ার মধ্যে হবে। এই যে খেয়াল করুন, এই হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া না, সরি, হচ্ছে অ্যামিন। এখন এই ইসি রিঅ্যাকশনের জন্য অ্যামিন হইতে হবে 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি। 3 ডিগ্রি অ্যামিন কিন্তু ইসি রিঅ্যাকশন দিবে না, কারণ তার মধ্যে কোনো ধরনের রিপ্লেসেবল হাইড্রোজেন নাই। ঠিক আছে? আচ্ছা, এবং এর সাথে বিক্রিয়া করবে কি? কোন একটা কার্বনিল কম্পাউন্ড। প্রথমত রিএজেন্ট হিসেবে আমরা কাদেরকে ইউজ করি? অ্যামিনকে আমরা ব্যবহার করে থাকি, এবং এই অ্যামিনটাকে হতে হবে প্রাইমারি অথবা সেকেন্ডারি। এবং এই প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিন এরাই কনভার্ট হয়ে টারশিয়ারি অ্যামিনে কনভার্ট হবে। দ্যাট মিন্স যার মধ্যে কনভার্সন হয় কোন একটা রিঅ্যাকশনে তাকে আমরা বলি সাবস্ট্রেট। আর এই কনভার্সনে যারা যারা সহায়তা করে তাদেরকে আমরা বলি হচ্ছে রিএজেন্ট। আচ্ছা, এখন এই সাবস্ট্রেট, আরেকটা সাবস্ট্রেট কাজ করবে, সেটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড যেমন কার্বনিল কম্পাউন্ড হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন। আচ্ছা, এই কার্বনিল কম্পাউন্ডের কাজ কি? এই কার্বনিল কম্পাউন্ড মেইনলি এই অ্যালকাইল গ্রুপের সাপ্লায়ার হিসেবে কাজ করবে। আমরা বলতেছি যেটা হচ্ছে এক ধরনের অ্যালকাইলেশন রিঅ্যাকশন, তাহলে অবশ্যই অ্যালকাইল গ্রুপ আসতে হবে। এই অ্যালকাইল গ্রুপ কোথা থেকে আসবে? ইসি রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যালকাইল গ্রুপ আসবে এই কার্বনিল কম্পাউন্ড থেকে। ওকে, আচ্ছা, আমি এখানে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে কি হয়। এই কার্বনিল কম্পাউন্ডটা সে রিডিউসড হয়, অর্থাৎ তার মধ্যে একটা হাইড্রোজেন এসে যুক্ত হচ্ছে। ঠিক আছে? হাইড্রোজেন যুক্ত হয় এবং সে এই অ্যামিনের সাথে যে যুক্ত হচ্ছে। আচ্ছা, এবার রিএজেন্ট হিসেবে আমরা কাদেরকে নিই? আমরা প্রথমেই বললাম যে এখানে রিডিউসিং এজেন্ট ব্যবহার করতে হবে, কারণ কি এটা হচ্ছে একটা রিডাকটিভ অ্যালকাইলেশন। রিডিউসিং এজেন্ট হিসেবে আমরা প্রাইমারিলি ফর্মিক অ্যাসিডকে নিই। এই ফর্মিক অ্যাসিড ছাড়াও আমরা আরো কিছু রিএজেন্ট ইউজ করতে পারি, রিডিউসিং এজেন্ট, যারা হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড, দেন হচ্ছে সায়ানো সোডিয়াম বোরোহাইড্রাইড, এরকম বোরোহাইড্রেট রিলেটেড রিডিউসিং এজেন্ট আমরা ব্যবহার করতে পারি। বিক্রিয়া শেষে আসলে কি হয়? আলটিমেটলি এই প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিন তারা কনভার্ট হয়ে টারশিয়ারি অ্যামিনে কনভার্ট হয়। ঠিক আছে? এবং এই টারশিয়ারি অ্যামিনে কনভার্ট হওয়ার জন্য তারা মধ্যবর্তী একটা যৌগ তৈরি করে। এই মধ্যবর্তী যৌগটাকে আমরা বলি ইমিনিয়াম আয়ন। এটার একটা নাম আছে, ইমিনিয়াম আয়নের একটা বিশেষ নাম হচ্ছে শিফ ক্ষারক বা শিফ বেজ। হ্যাঁ, দ্যাট মিন্স প্রাইমারি অথবা সেকেন্ডারি অ্যামিন তারা শুরুতে এই কার্বনিল কম্পাউন্ডের সাথে বিক্রিয়া করে শিফ বেস তৈরি করবে। এই শিফ বেস পরবর্তীতে রিডিউসিং এজেন্টের সাথে বিক্রিয়া করে আমাদের ডিজায়ার্ড যে টারশিয়ারি অ্যামিন রয়েছে সেটি তৈরি হবে। তাহলে শুরু করা যাক এই রিঅ্যাকশনের মেকানিজম। এট ফার্স্ট হাইড্রাইড বেসড কিছু রিডিউসিং এজেন্ট ইউজ করব। ঠিক আছে? হাইড্রাইড বেসড বলতে এই যে সোডিয়াম বোরোহাইড্রাইড, সায়ানো সোডিয়াম বোরোহাইড্রাইড। ঠিক আছে? দেন সলভেন্ট হিসেবে আমরা ব্যবহার করব প্রোটিক সলভেন্ট, অর্থাৎ একটা রিঅ্যাকশন ঘটানোর জন্য দ্রাবকের প্রয়োজন হয়, এবং এই দ্রাবক হিসেবে আমরা নিব প্রোটিক সলভেন্ট যারা প্রোটন দান করতে সক্ষম। এদের মধ্যে কারা কারা আছে? মিথানল, ইথানল। আমরা পানিকে নিব না সঙ্গত কারণে। ওকে, আমাদের রিঅ্যাকশনের প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে আমরা শিফ বেস তৈরি করব। কিভাবে? কিটোন প্লাস তার সাথে কি যুক্ত হবে? অ্যামিন, অর্থাৎ কার্বনিল কম্পাউন্ড এবং অ্যামিন তারা যুক্ত হয়ে, অবশ্যই এখানে একটা প্রোটিক সলভেন্ট থাকবে, যুক্ত হয়ে কি তৈরি করবে? শিফ বেস আর ইমিনিয়াম ক্যাটায়ন, শিফ বেস। ওকে, নাও let's think about
an amine that is 2-degree amine, নাইট্রোজেন আমরা চিন্তা করলাম যে ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন দুইটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আর আচ্ছা আমরা ওটা সিরিয়াল অনুসারে লিখি। প্রথমে আমরা একটা কিটোনকে নিলাম, যে কোনো কিটোন। অ্যামিন হিসেবে আমরা নিলাম 2-ডিগ্রি অ্যামিনকে, ঠিক আছে। আমরা যদি 1-ডিগ্রি অ্যামিন নেই সেক্ষেত্রে দেখা যাবে যে 2বার ইসি রিঅ্যাকশন করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4। এখন তারা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে শুরুতেই দেখা যাক। আমাদের অ্যামিন সে হচ্ছে একটা ইলেকট্রো নিউক্লিওফাইল, ওকে। সে হচ্ছে কি একটা নিউক্লিওফাইল। কিভাবে? পজিটিভ কোন একটি কেন্দ্রকে সেন্টারকে আকর্ষণ করবে। কেন? তার লোন পেয়ার ইলেকট্রন আছে। এখন এখানে পজিটিভ কেন্দ্র কোথায় আছে খুঁজে বের করব। কার্বনিল কার্বন, আমরা জানি এখানে অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে সে নেগেটিভ চার্জ যুক্ত হবে এবং এই কার্বন স্লাইটলি পজিটিভ চার্জ যুক্ত হবে। এটাই হচ্ছে সেই নিউক্লিওফিলিক সেন্টার। এইখানে যেই অ্যাটাক করবে এই নাইট্রোজেন তার লোন পেয়ার। এবার কি হবে? এই নাইট্রোজেন এবং এই কার্বনের মধ্যে একটা বন্ড তৈরি হবে। এই পাই বন্ধনটা অক্সিজেনের কাছে চলে যাবে। তো কি হবে? এই অক্সিজেন হয়ে যাবে নেগেটিভ চার্জ যুক্ত, তার মধ্যে একটা এক্সেস ইলেকট্রন আছে। এখন এই কার্বনের সাথে কি কি যুক্ত আছে? R2 যুক্ত আছে, R1 যুক্ত আছে। আর তার সাথে কি এখন যুক্ত হলো? তার সাথে যুক্ত হলো এই নাইট্রোজেন। এই নাইট্রোজেনের সাথে আছে হাইড্রোজেন, আর এখানে R3, R4। এবার দেখো এই নাইট্রোজেনের হাত হয়ে গেছে 4টা। নাইট্রোজেনের হাত কখনো 4টা হয় না, তার হাত হয় 3টা। তার মানে সে অবশ্যই একটা ইলেকট্রন অনিচ্ছাকৃত এই কার্বনের সাথে সে শেয়ার করলো। দ্যাট মিন্স সে একটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেল। এবার চিন্তা করো, নাইট্রোজেন কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সে পজিটিভ অবস্থায় থাকতে চাইবেই না। এই কারণে যেটা হবে, এই হাইড্রোজেনের সাথে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রনকে সে উইথড্র করবে। তখন এই হাইড্রোজেন H+ হিসেবে বের হয়ে যাবে এবং এই H+ এই অক্সিজেনটা যে H+ কে গ্র্যাব করবে, ধরে নেবে। তখন কি তৈরি হবে? এই অক্সিজেন হাইড্রোজেন পেয়ে খুশি। তারপর এই কার্বনের সাথে আছে R1 R2, তার নিচে নাইট্রোজেন। এই নাইট্রোজেন কিন্তু এখন একটা লোন পেয়ার পেয়ে খুশি। আর তার সাথে আছে R3 এবং R4। এবার আমরা বলেছিলাম যে দ্রবণে আমরা এই রিঅ্যাকশনটা ঘটাচ্ছি সেই দ্রবণটা হচ্ছে একটা প্রোটিক সলভেন্ট, অর্থাৎ যেই সলভেন্ট বা দ্রাবক প্রোটন রিলিজ করতে পারবে। এই মিথানল অথবা ইথানল তারা কি করবে? এই প্রোটন রিলিজ করবে। এই দুইটা লোন পেয়ার দ্বারা এই হাইড্রোক্সিল আয়ন প্রোটনকে গ্রহণ করলো। তখন দেখা যাবে কি এখানে তৈরি হবে অক্সোনিয়াম আয়ন। এই অক্সিজেনের সাথে এখন দুইটা হাইড্রোজেন হয়ে গেছে, আর এখানে প্লাস চার্জ। এইখানে হচ্ছে কার্বন R2 R1, এইখানে আছে নাইট্রোজেন R3 এবং R4, আর এই একটা তার লোন পেয়ার। এবার চিন্তা করে দেখো, এই OH2 এটাকে বলা হয় অক্সোনিয়াম আয়ন। এখন এই অক্সোনিয়াম আয়ন সব থেকে ভালো লিভিং গ্রুপগুলোর মধ্যে একটা, অর্থাৎ সে খুব সহজেই দুইটা ইলেকট্রনকে সহ বের হয়ে যাবে। তার মানে কি সে পানি হিসেবে বের হবে। এই অক্সোনিয়াম আয়ন সবসময় পানি হিসেবে যৌগ থেকে বের হয়। যখনই দুইটা ইলেকট্রনকে নিয়ে যাবে তখনই এই কার্বন হয়ে যাবে পজিটিভ চার্জ। যখন এই কার্বন হবে পজিটিভ, এই নাইট্রোজেনের আছে লোন পেয়ার, এই লোন পেয়ার সে এর মধ্যে শেয়ার করবে, ঠিক আছে।
শেয়ার করে আলটিমেটলি কি তৈরি হয়? তৈরি হয় এই কার্বন, এই হচ্ছে R2 R1, এই যে ডাবল বন্ড, এই নতুন করে লোন পেয়ারটা যখন আসলো কার্বন নাইট্রোজেনের মাঝখানে, তখনই নতুন একটা বন্ধন তৈরি হলো। এই হচ্ছে নাইট্রোজেন এবং R4। খেয়াল করুন, নাইট্রোজেন একাই দুটো ইলেকট্রন শেয়ার করছে, এই কারণে নাইট্রোজেনের মধ্যে একটা পজিটিভ চার্জ চলে আসবে। এই যৌগটাকেই, এই স্পেসিসটাকেই বলা হয় ইমিনিয়াম আয়ন। কিভাবে এটা ইমিনিয়াম? এই যে এখানে আছে দ্বিবন্ধন, আর এটা হচ্ছে একটা অ্যামিন, দ্যাট মিন্স এই দুটো মিলে হবে ইমিন, IMINE, ইমিন। সাথে পজিটিভ চার্জ থাকার কারণে ইমিনিয়াম আয়ন। আর এই ইমিনিয়াম আয়নকে বলা হয় শিভ বেস। এটাকে বলা হয় কি? শিভ বেস। অর্থাৎ আমাদের প্রথম যে গোল ছিল শিভ বেস তৈরি করে, এই শিভ বেস তৈরি করা হয়ে গেছে। যখনই শিভ বেস তৈরি হলো, এই শিভ বেসের সাথে আমরা যখন একটা রিডিউসিং এজেন্ট অ্যাড করব, তখন তার মধ্যে কোন ধরনের রিঅ্যাকশন হবে? রিডাকশন রিঅ্যাকশন। এই শিভ বেস থেকে রিডাকশনের মাধ্যমে আমরা পাবো টারশিয়ারি অ্যামিন, দ্যাট মিন্স 3 ডিগ্রি অ্যামিন। ওকে, then আমাদের ফাইনাল গোল, synthesis of the desired alkylated amine। দেখো এখানে কি কাহিনী ঘটছে, এখানে যে কাহিনীটা ঘটছে, কই আমার আগের পেজ কই, খেয়াল করো, আমরা যে অ্যামিনটা নিছিলাম, এই যে অ্যামিন, এই অ্যামিনের সাথে খেয়াল করো, এই অ্যামিনের সাথে একটা অলরেডি এই যে অ্যালকাইল মূলক আশে আশে অবস্থা অলরেডি যুক্ত হয়ে গেছে। আমরা এটা সম্পর্কে আরো সামনে দেখবো যে কিভাবে এটা পরিপূর্ণতা লাভ করে। দেখো আমাদের কি করতে হবে, এই শিভ বেজের সাথে সেম পটে, এই যে সেম পট, শিভ বেজের সাথে কি করতে হবে, একটা রিডিউসিং এজেন্ট যোগ করতে হবে। আমরা রিডিউসিং এজেন্ট হিসেবে সোডিয়াম বোরোহাইড্রেটকে নিলাম, ঠিক আছে? তখনই অ্যামিন তৈরি হবে। কিভাবে? মনোযোগ দাও। শিভ বেজ, এই কার্বন, এই ছিল R1 R2 R2, এইখানে ডাবল বন্ড নাইট্রোজেন, এই R3 R4, আর এখানে ছিল পজিটিভ চার্জ। এখন এটাকে আমরা রিডাকশন করব, রিডাকশন। এই রিডাকশনের জন্য আমরা কাকে নেব? সোডিয়াম বোরোহাইড্রেট, অর্থাৎ একটা মাইল্ড রিডিউসিং এজেন্ট নিলেই হবে, বোরোহাইড্রেট জাতীয় রিডিউসিং এজেন্টকে আমরা নিব, ঠিক আছে? শিভ বেসটাকে শুধুমাত্র সে রিডিউস করবে, সাইড চেনে যদি আরো কিছু থাকে তাদেরকে সে রিডিউস করবে না। আমরা জানি যে বোরন ট্রাইহাইড্রাইড বা যেটাকে আমরা বলি বোরেন, এর অষ্টক সংকোচন থাকে, তার একটা অরবিটাল ফাঁকা আছে। এখন যেটা হয়, আরেকটা হাইড্রয়েড আয়ন, যেটা কি আছে হাইড্রোজেনের উপর নেগেটিভ চার্জ, হাইড্রয়েড আয়ন দুইটা ইলেকট্রন নিয়ে এসে তার সাথে বন্ড তৈরি করে। এতে কি হয়ে গেল, এই বোরন নেগেটিভ চার্জে চার্জিত হলো, এই নেগেটিভকে নিউট্রালাইজ করার জন্য সোডিয়াম পজিটিভ হিসেবে থাকে, এই হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রেট। এখন এই বোরোহাইড্রেট যখন রিডাকশন করবে, তখন সে যেভাবে তৈরি হয়েছিল তার উল্টা কাজটাই সে করবে, এই বোরেন তৈরি করে আর একটা হাইড্রেট আয়ন সে দান করে, এই হাইড্রেট আয়ন, এই হাইড্রেট আয়নটা যেই রিডাকশনের কাজটা করবে, হাইড্রেট H মাইনাস, অর্থাৎ তার একটা এক্সেস ইলেকট্রন আছে। এই হাইড্রেট যে এখন কাকে অ্যাটাক করবে, এখানে আছে নাইট্রোজেন প্লাস, এখানে আছে কার্বন, এটা বোঝার বিষয় যে নাইট্রোজেন অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে এমনিতেই ইলেকট্রন তার দিকে বেশি ঝুঁকে থাকে, উপরন্তু তার মধ্যে আবার একটা পজিটিভ চার্জও আছে, এমনিতেই তার মধ্যে ইলেকট্রন নাই, আবার তার ইলেকট্রনের প্রতি আসক্তিও বেশি। দেখা যায় এই যে বন্ড আছে, এই বন্ডের অধিকাংশ ইলেকট্রন ডেন্সিটি অর ইলেকট্রন ক্লাউড নাইট্রোজেনের দিকেই আসে, এতে করে কার্বন প্রচন্ড পরিমাণে
ইলেকট্রোপজিটিভিটিতে ভোগে, অনেক তার ইলেকট্রনের ঘাটতি। এই কারণে দেখা যায় এই যে হাইড্রেট আয়ন নাইট্রোজেনকে অ্যাটাক না করে সে যে অ্যাটাক করে এই কার্বনকে, অর্থাৎ কার্বন বেশি বোখা অবস্থায় আছে, অর্থাৎ তার খিদা বেশি। তো এবার কি হয়, যেটা দেখা যায় এই হাইড্রোজেনটা এসে কার্বনের সাথে যুক্ত হয়ে গেল, R1 R2। এখন যখনই হাইড্রোজেন যুক্ত হলো সে তো একটা ইলেকট্রন নিয়ে আসছেই, যে তোমার যা ঘাটতি ছিল তা তোমাকে পূরণ করে দিলাম, এখন নাইট্রোজেনের ইলেকট্রন তার কাছে ফিরিয়ে দাও। সে নাইট্রোজেনের নিয়ে তার কাছে ফিরিয়ে দিল। এই যে নাইট্রোজেন আগের মতো R3 R4, এই যে তার মধ্যে আবারও লোন পেয়ার চলে আসছে। এইবার চিন্তা করে দেখো, এবার সবাই খুশি। এই যৌগটা আসলে কি, এই যৌগটা আসলে কি, এইখানে আছে নাইট্রোজেন, যে যৌগটা তৈরি হয়েছে এই যৌগটা আসলে কি, এটা নিয়ে আলোচনা করতে হবে। প্রথমত আমরা তাকাই এই নাইট্রোজেনটার দিকে। এই যে এই নাইট্রোজেন, এই নাইট্রোজেনের সাথে এইদিকে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, এইখানে আছে R4, আর এইখানেও দেখা একটা কার্বন, এই কার্বনের সাথে আরো অনেক অনেক কার্বন হাইড্রোজেন যুক্ত আছে। দ্যাট মিনস সেও একটা অ্যালকাইল মূলক। তার মানে আমরা কি বুঝতেছি, এই যে যৌগটা তৈরি হয়েছে এই যৌগটা কিন্তু একটা টারশিয়ারি অ্যামিন যৌগ তৈরি হয়েছে, 3 ডিগ্রি অ্যামিন বা টারশিয়ারি অ্যামিন। অর্থাৎ আমাদের ডিজায়ার্ড যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা কিন্তু আমরা পেয়ে গেলাম। প্রথমে আমরা কি কাজ করছি, প্রথমে আমরা অ্যালকাইলেশন করলাম অ্যামিনের সাথে কার্বনিল কম্পাউন্ড, এক্ষেত্রে আমরা কিটোনকে বিক্রিয়া করছি এবং প্রোটিক সলভেন্টের মাধ্যমে তারা কি তৈরি করলো, তারা যেটা তৈরি করলো শিফ বেস তৈরি করলো, যেটাকে আমরা বলি ইমিনিয়াম আয়ন তৈরি করলো। এই ইমিনিয়াম আয়ন পরবর্তীতে রিডাকশনের মাধ্যমে আমাদের ডিজায়ার্ড 3 ডিগ্রি অ্যামিন বা টারশিয়ারি অ্যামিন তৈরি করলো। এখন এই অ্যামিনে খেয়াল করে দেখো, এই যে অ্যালকাইল গ্রুপটা, নতুন একটা অ্যালকাইল গ্রুপ যেটাকে আমরা আর ড্যাশ দিয়ে প্রকাশ করলাম, এই অ্যালকাইল গ্রুপে এসে যুক্ত হয়েছে। অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে একটা অ্যালকাইলেশন বিক্রিয়া। দ্বিতীয়ত কার মধ্যে অ্যালকাইলেশন হয়েছে, আমরা 2 ডিগ্রি অ্যামিনকে নিয়েছিলাম, সেই অ্যামিনের মধ্যে অ্যালকাইলেশন হয়েছে। তৃতীয়ত এর নাম হচ্ছে রিডাকটিভ অ্যালকাইলেশন। কেন, কারণ এই যে হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, অর্থাৎ তার রিডাকশন হয়েছে। কোন একটা যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হওয়া মানেই হচ্ছে সেখানে রিডাকশন হওয়া। আচ্ছা, এইভাবে আমরা বলতে পারি যে অ্যাশউইলার ক্লার্ক রিঅ্যাকশন হচ্ছে একটা রিডাকটিভ অ্যালকাইলেশন রিঅ্যাকশন, এবং এই রিডাকটিভ অ্যালকাইলেশনটা কার মধ্যে ঘটে, অ্যামোনিয়ার মধ্যে, অ্যামিনের মধ্যে ঘটে। এবার আমরা ভিন্ন আরেকটা রিডিউসিং এজেন্ট নিয়ে কাজ করব। সেই ভিন্ন আরেকটা রিডিউসিং এজেন্ট হচ্ছে এই ফর্মিক অ্যাসিড। আমরা সেখানে সোডিয়াম বোরোহাইড্রেট ব্যবহার করেছি, ঠিক আছে। সোডিয়াম বোরোহাইড্রেটের পরিবর্তে আমরা এই ফর্মিক অ্যাসিডও ব্যবহার করতে পারতাম, এবং অ্যাশউইলার এবং ক্লার্ক সবার প্রথম কিন্তু এই ফর্মিক অ্যাসিড নিয়ে তারা কাজটা করেছিলেন, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমরা কার্বনিল কম্পাউন্ড হিসেবে, আমি কালারটা চেঞ্জ করে দিলাম, কার্বনিল কম্পাউন্ড হিসেবে আমরা নিব ফর্মালডিহাইডকে, অর্থাৎ R1 R2 যেখানে ছিল, এই যে R1 R2 দুইটাই হচ্ছে H, অর্থাৎ ফর্মালডিহাইড। তো চিন্তা করে দেখো যে এই জিনিসটা R1 R2, এই যে R1 R2, আর নতুন করে এইখানে যখন আমরা রিডাকশন করছিলাম সেখানে একটা H যুক্ত হয়েছিল। দ্যাট মিনস এই মূলকটা যে যুক্ত হবে, এখন এই মূলকটার নাম হচ্ছে মিথাইল মূলক। তো মিথাইল মূলকের সংযোজনকে আমরা বলবো মিথাইলেশন। এই কারণে এই রিঅ্যাকশনটাকে আমরা আরেকটা ভাবে বলি, সেটা হচ্ছে অ্যাশউইলার ক্লার্ক মিথাইলেশন। অর্থাৎ মিথাইলেশন কখন হবে, যখন কার্বনিল কম্পাউন্ড হিসেবে আমরা ফর্মালডিহাইডকে নিব। ঠিক আছে, বুঝে গেল? ওকে, এখন দেখা যাক যে রিডিউসিং এজেন্ট হিসেবে যদি আমরা ফর্মিক অ্যাসিডকে নিই সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে যেটা হয়, এই রিঅ্যাকশনটা তখন খুব স্পন্টানিয়াসলি হয় এবং ভেরি ফাস্ট রিঅ্যাকশন হয়। এর একটা কারণ আছে, যখন কোনো রিঅ্যাকশনে, এই যে এইখানে তাকাও ডানে, রিঅ্যাকশনে কার্বন ডাইঅক্সাইড এর মতো গ্যাস, মানে যে কোনো গ্যাস যদি স্বতঃস্ফূর্তভাবে নির্গত হতে থাকে বিক্রিয়ার ফলে, তখন দেখা যায় কি যে ওই রিঅ্যাকশনটা বেশি স্পন্টানিয়াস হয়।
ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়া হবে আর গ্যাস বের হয়ে সামনে চলে যাবে। তার মানে কি এই গ্যাস বিক্রিয়া থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এই রিঅ্যাকশনটা খুব বেশি মাত্রায় সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, অর্থাৎ এই রিডিউসিং এজেন্ট হিসেবে ফর্মিক অ্যাসিড নেওয়ার এটা একটা সুবিধা। আচ্ছা, তো এটার মেকানিজমটা আমি একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে কি সেম আগের মতোই। এই ক্ষেত্রে সরাসরি অ্যামিনের সাথে শুরুতে বিক্রিয়া করবে না। আগে আমরা যেরকম দেখেছিলাম যে কার্বনিল কম্পাউন্ডটা অ্যামিনের সাথে বিক্রিয়া করতেছে, যে অ্যামিন এর যে ইয়ে রয়েছে কি বলে লোন পেয়ার যে সরাসরি কার্বনিলকে অ্যাটাক করতেছিল, এক্ষেত্রে সেটা হবে না। এক্ষেত্রে যেটা হবে এই ফর্মিক অ্যাসিড সে H+ ত্যাগ করবে। এখন কাকে ত্যাগ করবে? যার মধ্যে লোন পেয়ার আছে, অর্থাৎ এই লোন পেয়ার সে H+ কে গ্রহণ করে নিবে, গ্রহণ করে কি তৈরি করতেছে? এই যে এই স্পেসিসটা তৈরি করতেছে। এখন যখনই এই স্পেসিসটা তৈরি করলো, দেখো এই H+ যে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, তখন কি হবে? এই বন্ড অক্সিজেনের কাছে যাবে। ঠিক আছে, আর এই কার্বন হয়ে যাবে পজিটিভ চার্জ যুক্ত। এই কার্বনকে যে নাইট্রোজেনের লোন পেয়ারটা এবার অ্যাটাক করবে। ঠিক আছে, অ্যাটাক কিন্তু কার্বনিল কম্পাউন্ডের মধ্যেই হচ্ছে, কিন্তু শুরুতে এই কার্বনিল কম্পাউন্ড কি হয়েছে? প্রোটনেটেড হয়েছে। কার মাধ্যমে? ফর্মিক অ্যাসিডের প্রোটনের মাধ্যমে। আচ্ছা, এবার যেটা হবে আমরা দেখতেছি এই লোন পেয়ার এসে এই কার্বনের সাথে বন্ধন করবে, গঠন করবে। যখনই বন্ধন গঠন করলো, তখন এই নাইট্রোজেন এবং এই কার্বনের মধ্যে একটা সরাসরি ব্রিজ গঠন হবে। এই যে এই বন্ধনটা। ওকে, হলো। এখন কি হবে? দেখা যাবে কি যে এই নাইট্রোজেনের এখন হাত আছে 3টা, যখন এই কার্বনের সাথে আবার বন্ধন গঠন করবে হাত 4টা হয়ে যাবে। এটা কিন্তু সম্ভব না। এই কারণে এই নাইট্রোজেন যেটা করবে, এই হাইড্রোজেনকে বের করে দিবে H+ আকারে। আচ্ছা, এবার দেখো অ্যামিনাল যৌগ গঠন হয়েছে, যেটাকে আমরা বলি অ্যামিনো অ্যালকোহল। অর্থাৎ অ্যামিনো আছে আবার অ্যালকোহল মূলকও আছে, এটা কি আমরা বলি অ্যামিনাল বা অ্যামিনো অ্যালকোহল ইন্টারমিডিয়েট। আচ্ছা, এখান থেকে কি হবে? যেহেতু এই দ্রবণের মধ্যে প্রচুর অ্যাসিড আছে, দ্যাট মিন্স H+ আছে, এই অক্সিজেন কিন্তু বসে থাকবে না। এই যে অক্সিজেনটা, এটা কখনোই বসে থাকবে না। আচ্ছা, বেশি দাগাদাগি হয়ে যাচ্ছে, এটা কমাই। এখন যেটা হবে, এই অক্সিজেনের লোন পেয়ার দ্বারা, এই যে এই লোন পেয়ার দ্বারা আরেকটা H+ কে সে গ্রহণ করবে। এখন গ্রহণ করে কি হবে? অক্সোনিয়াম আয়নে কনভার্ট হবে, আর আমরা জানি অক্সোনিয়াম আয়ন হচ্ছে ভালো একটা লিভিং গ্রুপ, সে বের হয়ে যাবে। বের হয়ে যেয়ে আগের মতো শিফট বেস গঠন করবে। এই তো শিফট বেস। অর্থাৎ আমাদের প্রোডাক্ট সেম, কিন্তু মেকানিজমটা একটু আলাদা হবে। পরবর্তীতে এই শিফট বেস আমাদের রিডিউসিং এজেন্টের সাথে বিক্রিয়া করে টারশারি অ্যামিন গঠন করবে। খেয়াল করুন, এটা একটু বোঝার মতো আছে, এটা বোঝার মতো একটা স্টেপ। এই জিনিসটা বুঝতে হবে। দেখো, একবারেই সমস্ত কাজ করতেছে। কি হচ্ছে এখানে? শিফট বেসে নাইট্রোজেনের উপর প্লাস, এই কার্বনের উপরেও প্লাস, কারণ নাইট্রোজেন সব ইলেকট্রন তার নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কার্বন অনেক বেশি ইলেকট্রোপজিটিভ, একটু পজিটিভ হয়ে আছে। এখন যেটা হবে, আমরা যেটাকে ফর্মিক অ্যাসিড বলতেছি, এই ফর্মিক অ্যাসিডটা দেখতে এরকম। এই যে এই কার্বন, এই হাইড্রোজেন, এই যে একটা কার্বনিল, আর হচ্ছে OH। খেয়াল করে দেখো, এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটাকে, এই যে এটাই হচ্ছে এই হাইড্রোজেন। এই হাইড্রোজেন এর মধ্যে কি হবে? এই কার্বন যেহেতু অনেক বেশি পজিটিভ, এই হাইড্রোজেন H- আকারে, এই যে H- বা হাইড্রাইড আকারে এই কার্বনের সাথে যে যুক্ত হবে। চিন্তা করো, হাইড্রাইড আকারে যখনই হাইড্রাইড যে কার্বনের সাথে যুক্ত হয়েছে, এইখানেই কিন্তু রিডাকশন হয়ে গেছে। রিডাকশন, হাইড্রাইড যে যুক্ত হয়েছে, যা কিনা লিথিয়াম বোরোহাইড্রেট যে কাজটা করছিল। আচ্ছা, তার মানে কি হচ্ছে? এই হাইড্রোজেন এই কার্বনের সাথে যে যুক্ত হচ্ছে, এই যে এই হাইড্রোজেন এই কার্বনের সাথে আস্তে আস্তে যুক্ত হওয়া শুরু করছে। সাথে সাথে এই হাইড্রোজেন কি হয়? বের হয়ে যায় H+ আকারে। গেল, এই হাইড্রাইড ট্রান্সফার হলো, অর্থাৎ এই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত আছে, সে হাইড্রাইড আকারে এই কার্বনের সাথে যুক্ত হবে। অর্থাৎ ওই কার্বনে আগে ছিল 2টা হাইড্রোজেন, এখন আরেকটা হাইড্রোজেন হয়েছে, অর্থাৎ মিথাইল হয়েছে। এখন এই নাইট্রোজেনের সাথে একটা মিথাইল মূলক যুক্ত হয়েছে, আর এখানে আরেকটা কি কাজ করতেছে?
এই অক্সিজেন, এই কার্বন, এই অক্সিজেন তারা মিলে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করতেছে। এই তো, এই যে এটা দেখাও, মনোযোগ দিয়ে দেখো, এই নতুন বন্ড গঠন হইতেছে, এই বন্ড ভেঙে যাচ্ছে। এখন এই কার্বন ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করতেছে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে যাবে এবং রিঅ্যাকশনটাকে সামনের দিকে অগ্রসর করতে সহায়তা করবে। এই হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিডের মাধ্যমে রিডাকটিভ অ্যালকাইলেশন। তার পরবর্তী একটা স্টেপ রয়েছে, সেটা হচ্ছে আমরা এই অ্যাশ-উইলার-ক্লার্ক রিঅ্যাকশনের মাধ্যমে সাইক্লিক যৌগ তৈরি করতে পারি। এটা বেশ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে আমরা সাইক্লিক যৌগ কিভাবে তৈরি করতে পারি। সাইক্লিক যৌগ তৈরি করার জন্য অ্যামিন হিসেবে আমরা যাকে নেই সাবস্ট্রেট, এই সাবস্ট্রেট অ্যামিনটাকে আনস্যাচুরেটেড হইতে হবে। আনস্যাচুরেটেড একটা অ্যামিনকে যখন নিব, যেমন এই উদাহরণের ক্ষেত্রে দেখো, এটা একটা অ্যামিন যৌগ, এই তো এটা একটা 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। এই 2 ডিগ্রি অ্যামিন এর মধ্যে একটা কি আছে, আনস্যাচুরেশন আছে। যখনই আনস্যাচুরেটেড অ্যামিনকে আমরা নিব, তখন সেম শর্তে, অর্থাৎ আমরা কি নিচ্ছি, ফর্মিক অ্যাসিড রিডিউসিং এজেন্ট হিসেবে এখানে আমরা ফর্মালডিহাইডকে নিচ্ছি অ্যালকাইল মূলকের সাপ্লায়ার হিসেবে, আর একটা প্রোটিক সলভেন্ট পানিকে নিচ্ছি, আচ্ছা, বা মিথানল বা ইথানলকে আমরা নিতে পারি। তো এই ক্ষেত্রে যেটা হবে, সেম রিঅ্যাকশনের মাধ্যমে এই ফর্মিক অ্যাসিড ফর্মালডিহাইডকে সে H+ দিবে, এইভাবে সে একটা সাইক্লিক যৌগ তৈরি করবে। এটাকে আমরা বলবো অ্যাশ-উইলার-ক্লার্ক সাইক্লাইজেশন, অর্থাৎ সাইক্লিক প্রোডাক্ট তৈরি হবে। তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে আনস্যাচুরেটেড অ্যামিনকে নিতে হবে, আর বাকি সব শর্ত সেম। এইভাবে একটা সাইক্লিক অ্যামিন তৈরি হবে। আর সর্বশেষ আমরা এই ইসি মিথাইলেশনের একটা প্রয়োগ দেখব। সেই প্রয়োগটা কি? আমরা সিবুট্রামিন নামে এক ধরনের ঔষধ তৈরি করব, ঠিক আছে। সিবুট্রামিন ওষুধটা কি কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে ইট ইজ অ্যান অ্যানোরেক্সিয়েন্ট। অ্যানোরেক্সিয়েন্ট মানে কি? অ্যানোরেক্সিয়া মানে হচ্ছে লস অফ অ্যাপেটাইট, অর্থাৎ ক্ষুধা নিবারণ, মানে ক্ষুধা আসবে না। আমরা যদি এই ওষুধটা খাই, দেখা যাবে আমাদের ক্ষুধা কমে যাবে। এবং এটা কোন ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়? যারা অনেক বেশি মোটা, অনেক বেশি মোটা, এই ওবেস মানুষদের জন্য এই ওষুধটা ইউজ করা হয়, যাতে করে তারা কম কম খায় এবং তাদের ওবেসিটি যাতে কমে। খেয়াল করে দেখো, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে মেইনলি অ্যাশ-উইলার-ক্লার্ক মিথাইলেশনের পার্ট, আর এর উপরের পার্টটা হচ্ছে নরমাল অন্যান্য সিনথেসিস। এখানে কি হচ্ছে দেখো, এখানে একটা 2 ডিগ্রি অ্যামিন আছে, এবং এখানে আমরা ফর্মালডিহাইডকে নিলাম এবং ফর্মিক অ্যাসিডকে নিলাম। তাহলে আমরা জানি ফর্মালডিহাইড থেকে কি তৈরি হয়? ফর্মালডিহাইড থেকে মিথাইল মূলক তৈরি হয়, অর্থাৎ এই ক্ষেত্রে মিথাইলেশন হচ্ছে। তো এই মিথাইলেশনটা কার সাথে যে যুক্ত হবে? অ্যামোনিয়ার সাথে যে যুক্ত হবে বা নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। এখন দেখো, এই নাইট্রোজেনটা হচ্ছে এই অ্যামিনটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিনে 2টা প্রতিস্থাপনযোগ্য H+ আছে, হাইড্রোজেন আছে। এই 2টাই প্রতিস্থাপিত হয়ে 2টা মিথাইল মূলক যুক্ত হবে। এই যৌগটাই হচ্ছে আমাদের সিবুট্রামিন। এই সিবুট্রামিন অ্যানোরেশিয়েন্ট হিসেবে কাজ করে। এটা হচ্ছে জাস্ট এই অ্যাশ-উইলার-ক্লার্ক মিথাইলেশনের একটা ব্যবহার। তো আশা করি তোমরা এই ভিডিওটি এনজয় করেছো। এনজয় করে থাকলে এই যে ডান পাশে নিচে যে লাল বাটনটা আছে, সেখানে প্রেস করে দাও। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।